গেল ছাত্রীগণ, তাই যে ভিডিওটির সঙ্গে নিয়েছি সেটি হচ্ছে ক্লাস 10-এর জৈব রসায়ন। জৈব রসায়ন হচ্ছে রসায়নের একটি খুবই গুরুত্বপূর্ণ ভাগ। এখানে মূলত জৈব জীবজাত যেসব পদার্থ অর্থাৎ জৈব পদার্থদের গঠন, তাদের ধর্ম এইসব সম্বন্ধে আলোচনা করা হয়। প্রথম দিকে মনে করা হতো যে শুধুমাত্র জৈব পদার্থ থেকেই জৈব পদার্থের সৃষ্টি হতে পারে, আর এর জন্য মনে করা হতো যে জৈব পদার্থের মধ্যে প্রাণ শক্তি বলে এক প্রকার জিনিস থাকে, যে প্রাণ শক্তির জন্য জৈব পদার্থ সৃষ্টি হয়, আর এই প্রাণ শক্তি ছাড়া জৈব পদার্থ সৃষ্টি অসম্ভব বলে মনে করা হতো। আর তাই মনে করা হতো যে একমাত্র জৈব পদার্থ থেকেই জৈব পদার্থের সৃষ্টি হতে পারে। কিন্তু এই ধারণা ভঙ্গ করেন প্রথম বিজ্ঞানী ভোলহার। তিনি 1828 খ্রিস্টাব্দে অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO এর থেকে প্রস্তুত করেন ইউরিয়া। ফলে বোঝা যায় কি যে অজৈব পদার্থ থেকেও জৈব পদার্থের প্রস্তুতি হতে পারে। তাই যে জৈব পদার্থের মধ্যে প্রাণশক্তি বলে কোনো বিষয় থাকে, এটি কিন্তু তখন থেকে বর্জন হলো। এরপরে গিয়ে বিজ্ঞানী কলবে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনকে কাজে লাগিয়ে প্রস্তুত করেন আরেকটি জৈব পদার্থ, যার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এরপর বিজ্ঞানী বার্থেলট মিথেন প্রস্তুত করেন CH4। আর এরপর তো মানে প্রচুর পরিমাণে জৈব পদার্থ সৃষ্টি হয় রসায়নাগারেই, প্রাণশক্তি নামক কোনো জিনিস ছাড়াই আর জৈব পদার্থ ছাড়াই। ফলে বোঝা যায় যে অজৈব পদার্থ থেকেও জৈব পদার্থের প্রস্তুতি হতে পারে। বিজ্ঞানী ল্যাভয়েসিয়ে এটা দেখান যে প্রত্যেক জৈব পদার্থের মধ্যে একটি যে পরমাণু কিন্তু সবসময় বিদ্যমান থাকে, যেটা ছাড়া কোনো জৈব পদার্থ তৈরি হতে পারে না, আর সেটা হচ্ছে কার্বন। তাই জৈব রসায়নকে যদি আমরা কার্বন রসায়ন বলি তাহলে কিন্তু যে অত্যুক্তি হয় না। যদিও কার্বনজাত সমস্ত যে পদার্থ যে জৈব পদার্থ তা নয়, যে কোনো জৈব পদার্থের মধ্যে কার্বন থাকে, কিন্তু কিছু কিছু কার্বনজাত পদার্থ আছে যেগুলো কিন্তু জৈব পদার্থ নয়, অজৈব পদার্থ। যেমন কার্বনেট, বাইকার্বনেট, সায়ানেট, হাইড্রোজেন সাইনাইড বা সাইনাইড, এরূপ কতগুলি কার্বনজাত পদার্থ বাদ দিয়ে বাকি যেসব কার্বনজাত পদার্থ আছে, যাদের মধ্যে যে কার্বনের ক্যাটিনেশন ধর্ম লক্ষ্য করা যায়, কার্বনের ক্যাটিনেশন ধর্ম, সমাবয়তা ধর্ম এগুলো লক্ষ্য করা যায়, তাদেরকে বলা হয় কি যে জৈব যৌগ। আর এই জৈব যৌগ নিয়ে রসায়নের যে বিভাগ আছে তাকে বলা হচ্ছে জৈব রসায়ন। এবং জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য কি? জৈব যৌগ বলতে কি বুঝি আর অজৈব যৌগ বলতে কি বুঝি, এর মধ্যে কি পার্থক্য আছে? প্রথমে আছে জৈব যৌগ মাত্রই একটি মূল উপাদান হলো কার্বন। কার্বন ছাড়া কোনো জৈব যৌগ তৈরি হতে পারে না। অজৈব যৌগের মধ্যে কার্বন নাও থাকতে পারে।
জৈব যৌগ অধিকাংশ ক্ষেত্রে হয়, বা এক প্রকার বলতে গেলে প্রায় সমস্ত জৈব পদার্থই সমযোজী বন্ধন দ্বারা যুক্ত। কিন্তু অজৈব পদার্থ সমযোজী বা তড়িৎযোজী দু প্রকার হতে পারে, এমনকি অসমযোজী হতে পারে। জৈব পদার্থগুলো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হয় অপেক্ষাকৃত খুব কম, যেহেতু সমযোজী বন্ধন আছে, আর সমযোজী বন্ধনযুক্ত যৌগের জানা আছে যে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়, তাই জৈব যৌগের ক্ষেত্রেও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। আর অজৈব যৌগের ক্ষেত্রে কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হয় অপেক্ষাকৃত বেশি। জৈব যৌগের মধ্যে সমাবয়বতা ধর্ম লক্ষ্য করা যায়। সমবায়বতা ধর্মটা কি সেটা পরে গিয়ে আলোচনা করব। অজৈব যৌগের মধ্যে সমবায়বতা ধর্ম লক্ষ্য করা যায় না। জৈব যৌগে হচ্ছে তড়িতের সাধারণ ক্ষেত্রেই কুপরিবাহী। শুধু জৈব অ্যাসিডের মতো কিছু পদার্থ আছে যেগুলো তড়িৎ পরিবহনে সক্ষম, নতুবা সাধারণ ক্ষেত্রে তড়িতের কুপরিবাহী হয়। আর অজৈব যৌগগুলো সাধারণত হয় তড়িতের সুপরিবাহী। তাহলে এগুলো হলো এদের মধ্যে পার্থক্য। এরপর আমরা জৈব যৌগের সম্বন্ধে আলোচনা করি। জৈব যৌগের আলোচনা করার সময় প্রথমে আসছে যেটা হচ্ছে কার্বনের চতুর্যোজ্যতা ও ক্যাটাইনেশন ধর্ম। সেই জন্য যে জৈব যৌগগুলো সৃষ্টি হয়, তোমাদের জানা আছে কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 6। তাই এর মধ্যে ইলেকট্রন আছে কটি? 6টি। আর ইলেকট্রন বিন্যাস কি হয়? কে কক্ষে 2টি আর এর কক্ষে 4টি। তাহলে কার্বনের এই যে 4টি ইলেকট্রন আছে, 4টি ইলেকট্রন থাকায় এর যোজ্যতা হয় 4। আর এই 4টি ইলেকট্রন কিন্তু কার্বনের মধ্যে সুসমভাবে বিন্যস্ত থাকে। আর এই জন্য কার্বনের যোজ্যতা 4 হয়। যেমন দেখো এখানে এই যে 4টি যে যোজ্যতা, সেটা কিন্তু এই সমচতুষ্ফলকীয়, যাকে বলা হয় সমচতুষ্ফলকীয় রূপে বিন্যস্ত থাকে। অর্থাৎ যে কার্বনের যে 4টি যোজ্যতা কিন্তু একই সমতলে অবস্থান করে না, অবস্থান করে ভিন্ন ভিন্ন তলে। আর এরকম অবস্থান বলা হচ্ছে কি সমচতুষ্ফলকীয় অবস্থান। এখানে দেখো, এখানে কিন্তু এটাকে আমরা এই বোর্ডের উপর বসাতে পারবো না। এই প্রতিটি যোজ্যতার মধ্যবর্তী যে কোণটা আছে, কোণটা সর্বদা একটা স্থির কোণ, আর সেই কোণের মানটা হচ্ছে কত? 109 ডিগ্রি 28 মিনিট প্রতিটি কোণ। এবার আসছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মটা কি? কোন একটি পরমাণুর সেই কোন একটি মৌলের একটি পরমাণু সেই একই মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার যে প্রবণতা, তাকে বলা হচ্ছে তার ক্যাটিনেশন ধর্ম। আর কার্বনের ক্ষেত্রে এই ধর্মটি কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। একটা কার্বন আরেকটা কার্বনের সঙ্গে পরপর সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হতে পারে। আর শুধু দুটি নয়, বলতে এরকম যে
10, 100, 1000, লক্ষ পর্যন্ত কার্বন পরমাণু পরযুক্ত হয়ে কি হতে পারে, যৌগ গঠন করতে সক্ষম হয়। সেখানে এক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে, আবার ত্রিবন্ধনও হতে পারে। আর এই যে প্রবণতাটা কার্বন ছাড়া হয়তো আরও কিছু কিছু পরমাণু, যেমন হচ্ছে সালফার পরমাণু বা অন্য পরমাণুর মধ্যে দেখা যেতে পারে, কিন্তু কার্বনের ক্ষেত্রে এটা হয় সর্বাধিক। আর কার্বনের ক্ষেত্রে এত বেশি হয় যেটা অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে দেখা সম্ভব নয়। এই জন্যই কার্বনজাত যৌগের পরিমাণ বা জৈব যৌগের পরিমাণ যেখানে কয়েক লক্ষেরও বেশি, অজৈব যৌগের পরিমাণ হয়তো পাবো আমরা কয়েক হাজার। এবার এটা হচ্ছে হাইড্রোকার্বন। কার্বনে জাত যেসব যৌগ হয়, জৈব যৌগ, তার মধ্যে হাইড্রোকার্বন খুব গুরুত্বপূর্ণ। কারণ শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন নিয়ে অসংখ্য যৌগ গঠিত হতে পারে। এই হাইড্রোকার্বন জাত যেসব যৌগ, যেটি শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত, ওদেরকে ভাগ করা হয় দু প্রকারে। একটা যে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা একে বলা হয় অ্যালকেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হয় দু প্রকারে, এটা হচ্ছে অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন কোনটা বলাচ্ছে? বলাচ্ছে যে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যেসব জৈব যৌগের মধ্যে প্রতিটি সমযোজী বন্ধন এক বন্ধন হয়, অর্থাৎ যার মধ্যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন লক্ষ্য করা যায় না, সেই রকম হাইড্রোকার্বন বলা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। যেমন হচ্ছে যে সবচেয়ে ছোট যৌগ সরল যৌগ, আর সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে যেটা সেটা হচ্ছে মিথেন। এইটা মিথেনের দেখো এখানে কিন্তু যে কার্বনীয় চতুর্যুজ যেটা বললাম, এখানে কিন্তু সেই একইভাবে কিন্তু ছড়িয়ে আছে, সমচতুস্থলকীয়। এখানে কিন্তু প্রতিটি কোণ আগের মতোই 109 ডিগ্রি 28 মিনিট। আর কার্বন আর হাইড্রোজেনের মধ্যবর্তী যে বন্ধন, সেটা বলবো। তাহলে এখানে প্রতিটি কোণ কত 109 ডিগ্রি 28 মিনিট রূপে ছড়িয়ে আছে। এছাড়া কার্বন আর কার্বন দ্বারা যে আরেকটা অ্যালকেন হচ্ছে ইথেন। ইথেন মানে যেখানে দুটি কার্বন পরমাণু থাকবে আর বাকি যে কার্বন যৌগিকা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। দেখো এখানে দুটি কার্বন আছে আর এখানে কটা হাইড্রোজেন আছে? 1, 2, 3, 4, 5 আর এখানে 6। তাই যে এর সংজ্ঞাটা হচ্ছে C2H6। মিথেন যেমন কি দেখলাম, একটি কার্বন 4টি হাইড্রোজেন CH4। ইথিন আসছে দুটি কার্বন 6টি হাইড্রোজেন, তো C2H6। এখানে কার্বন কার্বন যে বন্ধন হয় সেটা হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। কার্বন কার্বন বন্ধন 1.54 অ্যাংস্ট্রম হয়। অর্থাৎ এর গঠনটি কিরকম হবে? CH4 এর ক্ষেত্রে আসছে এরূপ, ইথেনের ক্ষেত্রে আসছে এরূপ। একে যদি প্রোপেন হয়
প্রোপেন মানে যদি 3টি কার্বন বর্ণ থাকে, সেখানে তার গঠন হয় এরূপ। তার মানে এর তাহলে কি হবে, 3টি কার্বন তাহলে C3 আর 3 3 6 2 8 8টি হাইড্রোজেন H8 C3H8, এটা হচ্ছে প্রোপেন। এইভাবে কার্বন সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধি পায়। যদি আমরা লক্ষ্য করি এই বৃদ্ধির পরিমাণটা, CH4 একটা কার্বন 4টা হাইড্রোজেন, এরপর দেখো এরপর কার্বন সংখ্যা এক এক করে বৃদ্ধি পেলে হাইড্রোজেন কিন্তু 2টি করে বৃদ্ধি পাচ্ছে। 4 থেকে 6 হলো, 6 থেকে 8, এবার 8 থেকে 10 এর বাড়বে। তাই এখান থেকে আমরা পাই অ্যালকেনের সাধারণ সংকেত। যদি আমরা অ্যালকেনের নামগুলো দেখি কার্বন পরমাণু সংখ্যা অনুযায়ী, তাহলে পাবো মিথেন CH4, ইথেন C2H6, প্রোপেন C3H8, বিউটেন C4H10, পেন্টেন C5H12, হেক্সেন C6H14, হেপ্টেন C7H16, অক্টেন C8H18, ননেন C9H20, ডেকেন C10H22। তাই অ্যালকেনের সাধারণ যে সংখ্যা সেটা কি পাই আমরা, CnH2n+2। এখানে দেখো এন এর জায়গায় 1 বসাই, তাহলে এই আসে 2 1 কে 2 প্লাস 2 মানে 4, 2 বসাই তাহলে এই আসে 2 2 4 প্লাস 2 6, 3 বসাই তাহলে এই আসে 2 3 6 প্লাস 2 8। এবার আসছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি, যেসব হাইড্রোকার্বনে কার্বন কার্বন পরমাণুর মধ্যে অন্তত একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন উপস্থিত থাকে, মিনিমাম একটি দ্বিবন্ধন থাকবে বা ত্রিবন্ধন থাকবে, অর্থাৎ তার মধ্যে কিন্তু যে আরো হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা থাকতে পারে, তাকে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আগে বললাম এরকে দুই ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইন। অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যেখানে থাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা হচ্ছে অ্যালকিন। যেমন সরলতম অ্যালকিন হচ্ছে C2H4, এর নাম হচ্ছে ইথিলিন। যেমন এখানে দেখো এটা হচ্ছে ইথিলিন, সরলতম অ্যালকিন। এটাকে কিন্তু আমরা এই বোর্ডের উপর স্থাপন করতে পারবো। তাই যেহেতু এটা বোর্ডের উপর স্থাপন করা যাচ্ছে, তাই এটা হচ্ছে সমতলীয়। সমতলীয় তো ত্রিকোণীয়, 3টা কোণ আছে, এইদিকে 3টা কোণ আর এখানে 3টা কোণ, আর এখানে যেটা থাকে কোণটা, এটা যে কার্বন হাইড্রোজেন কার্বন এর মধ্যবর্তী কোণটা, এই কোণটা হয় 120 ডিগ্রি। অর্থাৎ ইথেনে যে কোণটা থাকে 109°, এখানে কোণটা বেড়ে হয়ে যায় 120 ডিগ্রি। আর এখানে যে বন্ধনটা হয় দ্বিবন্ধন হওয়ার জন্য এখানে বন্ধনটা আগের তুলনায় ছোট হয়ে যায়। আগে ছিল 1.54 অ্যাংস্ট্রম,
এটা হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম কার্বন কার্বন। ইথিলিনে হয় C2H4, প্রোপিলিন হলে কি হবে? প্রোপিলিন মানে এটা নয় যে কার্বন কার্বন দুটো যে মধ্যবর্তী দ্বিবন্ধন হবে, যে কোনো একটি দ্বিবন্ধন থাকতে হবে। যে কোনো একটি দ্বিবন্ধন থাকলে আমরা তাকে অ্যালকিন বলতে পারবো। ফলে এখানে দেখো এখানে কার্বন কটি? 3, এটা 4 আর 2 6, C3H6, এটা হচ্ছে প্রোপিলিন। একেবারে তারপরে C4H8 বিউটিলিন, ঠিক একেবারে C5H10 পেন্টিলিন বা পেন্টিন। আগে লিন দিয়ে বলা হতো, বর্তমানে কিন্তু লিনের জায়গায় ইন কথাটা ব্যবহার করে, অর্থাৎ ইথিলিনকে বলা হয় ইথিন, প্রোপিলিনকে বলা হয় প্রোপিন, বিউটিলিনকে বলা হয় বিউটিন, পেন্টিলিন বলা হয় পেন্টিন। এবার থাকে এখানে দেখো, এখানে যত কার্বন পরমাণু আছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা তার দ্বিগুণ। তাই অ্যালকিনে যেটা সাধারণ সংখ্যা সেটা হচ্ছে CnH2n, এটা অ্যালকিনের সাধারণ সংকেত। এরপর হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন বলতে কি বোঝায়? অ্যালকাইন হচ্ছে যেখানে হাইড্রোকার্বনের মধ্যে যে কোনো দুটি কার্বনের মধ্যে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত থাকবে, তখন তাকে অ্যালকাইন বলা হচ্ছে। সবচেয়ে ছোট যে অ্যালকাইন সেটা হচ্ছে C2H2, এর প্রচলিত নাম হচ্ছে অ্যাসিটিলিন এবং IUPAC নাম সেটা হচ্ছে ইথাইন। এখানে দেখো এটা হচ্ছে সরলতম অ্যালকাইন। এখানে তোর এখানে যে এইটাও একটা সরেখা বরাবর আছে, এখানে একটু বেঁকে গেছে তাই হয়তো মনে হতে পারে যে সরেখা নয়, কিন্তু প্রকৃত এটা সরেখা। এটা এরূপ যে সরেখা সরৈখিক, তাই এখানে যে কোণটা হয়, এখানে কোণটা হয় যেটা কার্বন কার্বন হাইড্রোজেন পরমাণুর মধ্যে 180 ডিগ্রি পুরো। আর এই যে বন্ধনটা আরো ছোট হয়ে যায়, এখানে দৈর্ঘ্য হয়ে যায় 1.20 অ্যাংস্ট্রম। কার্বন কার্বন মধ্যে বন্ধনটা দৈর্ঘ্য 1.20 অ্যাংস্ট্রম। তাহলে আমরা এখানে হলো ইথাইন। একইভাবে যদি আরেকটা কার্বন পরমাণু বাড়ি দিই, অর্থাৎ 3টি কার্বন 4টি হাইড্রোজেন, C3H4 প্রোপাইন। আর এই কার্বন বাড়ি দিই, C4 তার 2টি হাইড্রোজেন মারবে, H6 এটা হচ্ছে বিউটাইন। আর এই কার্বন বাড়ি দিই, আর 2টি হাইড্রোজেন মারবে, এটা পেন্টাইন। এখানে দেখো এখানে যেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু সংখ্যা, সেটা কার্বন পরমাণু সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 2 কম। যদি 2 দিয়ে গুণ করি 2 দুগুণে 4, তার থেকে 2 কম করলে 2। 3 আছে, 3কে 2 দিয়ে গুণ করলে 6, 6 মাইনাস 2 সমান 4। 4কে 2 দিয়ে গুণ করলে 4 দুনে 8, 8 মাইনাস 2 সমান 6। 5কে 2 দিয়ে গুণ করলে 5 দুনে 10, মাইনাস 2 সমান 8। তাই অ্যালকাইনে যেটা সাধারণ সংকেত সেটা হচ্ছে CnH2n-2। এটা হলো অ্যালকাইনের সাধারণ সংকেত।
এবার হচ্ছে যেটা হচ্ছে হাইড্রোকার্বন মূলক, বা এগুলো হচ্ছে অ্যালকিল। খেয়াল এর নাম কিন্তু অ্যালকিল ল। তাহলে অ্যালকিল বলতে কি বুঝি? অ্যালকেন হচ্ছে কোন একটি অ্যালকেন থেকে, যেমন এখানে দেখো একটা, এটা হচ্ছে মিথেন, যদি একটি হাইড্রোজেন পরমাণু যদি বাদ চলে যায় তাহলে যে অংশটি পড়ে থাকে তাকে বলা হচ্ছে অ্যালকিল। যেমন CH4 থেকে যদি একটি হাইড্রোজেন চলে যায় তাহলে কি থাকে? একটি কার্বন, 3টি হাইড্রোজেন, অর্থাৎ CH3। তাহলে এটা হচ্ছে এক প্রকারের অ্যালকিল, যার নাম হচ্ছে কি? মিথাইল। মিথেন থেকে হলো মিথাইল। ঠিক একইভাবে ইথেন C2H6, তার থেকে একটা হাইড্রোজেন বাদ হয় C2H5, এর নামটাই হয় ইথাইল। C3H8 মানে হচ্ছে প্রোপেন, একটা হাইড্রোজেন বাদ দিলে C3H7, এটা হচ্ছে প্রোপাইল। তাহলে মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল, প্রোপেন থেকে প্রোপাইল, বিউটেন থেকে বিউটাইল, পেন্টেন থেকে পেন্টাইল, এমনি চলতে থাকে। তাহলে এটা হলো কি জৈব মূলক, বা যাকে হচ্ছে অ্যালকিল মূলক বা হাইড্রোকার্বন মূলক। এবার এটা হচ্ছে কার্যকরী মূলক। কার্যকরী মূলক বলতে কি বোঝায়? কার্যকরী মূলক মানে হচ্ছে যে কোন জৈব যৌগে উপস্থিত যে মূলকটি জৈব যৌগের প্রকৃতি বা রাসায়নিক ধর্ম এগুলো নিয়ন্ত্রণ করে, সেই মূলককে বলা হচ্ছে তার কার্যকরী মূলক। যেমন দেখো CH3, এটা কি হলো? এটা হচ্ছে অ্যালকিল, একটা যেটা ফাঁকা, এখানে একটা আমরা OH দিয়ে দিলাম। CH3 এই অংশের নাম ছিল কি? মিথাইল। OH এটা হলো অ্যালকোহল, তাই এই যৌগের নাম কি হলো? মিথাইল অ্যালকোহল। একেবারে C2H5, C2H5 এই অংশের নাম কি? ইথাইল, এটা OH অ্যালকোহল, তাই এর নাম হলো কি? C2H5OH ইথাইল অ্যালকোহল। অর্থাৎ দেখতে পাচ্ছ যে এই OH গ্রুপের উপরে নির্ভর করে কিন্তু যে জৈব যৌগের নামকরণ হচ্ছে, অর্থাৎ জৈব যৌগের প্রকৃতি কিন্তু এই OH গ্রুপের উপর নির্ভর করছে, তাই এটা হচ্ছে কি কার্যকরী মূলক বলা হচ্ছে। এরও দেখো অনেকগুলো কার্যকরী মূলক আছে যাদের নাম, সংকেত, গঠন সংকেত আর যৌগের শ্রেণী সূচকের নাম কিন্তু করতে হবে। যেমন প্রথমে আসছি কি? সংকেত, গঠন সংকেত, যৌগের শ্রেণী সূচকের নাম। হাইড্রক্সি, যেটা হচ্ছে কার্যকরী নাম, যেটা হলো OH যেটা দেখালাম,
এর গঠন সংকেত কীরকম? অক্সিজেন আয়নের মধ্যে আছে এক বন্ধন আর অক্সিজেন একটা বন্ধন ফাঁকা। এর শ্রেণী সূচকের নাম যেমন হয় অ্যালকোহল, যেমন হয় যেটা বললাম, তার সঙ্গে আরেকটা হয় নাম, সেটা হচ্ছে ফেনল। আসলে জৈব যৌগের মধ্যে আবার দুভাগ আছে, একটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যালিফেটিক মানে হচ্ছে কি, যেখানে যে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ থাকবে, ঠিক আছে, কিন্তু সেখানে বেঞ্জিনের মতো কোনো বলে থাকবে না, এটা হচ্ছে বেঞ্জিন বলা। বেঞ্জিন এটা C6H6। আর যেসব যে জৈব যৌগে এইরূপ বেঞ্জিন বলে থাকে তাদের বলা হয় অ্যারোমেটিক যৌগ বলা হয়। আর যদি কোনো অ্যারোমেটিক যৌগে যদি কোনো OH গ্রুপ থাকে, তখন এই OH গ্রুপের শ্রেণীসূচক নাম হচ্ছে ফেনল। অর্থাৎ অ্যালিফেটিক যৌগ হচ্ছে অ্যালকোহল আর অ্যারোমেটিক হচ্ছে ফেনল। এরপর আসছে ফরমাইল। যার সংকেত হচ্ছে CHO। এর গঠন সংকেত C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড। এর শ্রেণী সূচকের নাম হচ্ছে অ্যালডিহাইড। যেমন CH3CHO। কি নাম হবে এটা? এটা হচ্ছে মিথাইল গ্রুপ, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, তাই নাম হচ্ছে মিথানঅ্যালডিহাইড। মিথানঅ্যালডিহাইড বা এটা বলা হয় মিথানল, যেটা IUPAC নাম বলা হয় মিথানল। মিথান যুক্ত এল, তো মিথানল। যদি CH3 জায়গায় যদি একটি যদি শুধু H থাকে, HCHO, আচ্ছা ভুল বললাম, এটা মিথানল নয়, এখানে দুটি কার্বন আছে, দুটি কার্বন থাকে, এর নাম হচ্ছে প্রোপানেল। প্রোপানেল আর এর যে সাধারণ নাম সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। আচ্ছা আবার এগুলো হলো প্রোপানেল নয়, ইথানল, অ্যাসিটালডিহাইড। যদি একটি শুধু থাকে, অর্থাৎ গঠন হয় এরকম ভাবে, তখন এর নাম হয় মিথানেল। আর এটা এর সাধারণ নাম হচ্ছে, সেটা হচ্ছে ফর্মালডিহাইড। এরপর আসছে কিটো গ্রুপ। যার সাধারণ সংকেত হচ্ছে CO, এখানে এই যে দুটি ফাঁকা বন্ধন আছে, এই দুটি ফাঁকা বন্ধনে দুটি অ্যালকিল মূলক যুক্ত হয়, সেটা মিথাইল হোক, ইথাইল হোক, প্রোপাইল হোক, যে কোনো হোক, কিন্তু অ্যালকিল গ্রুপ যুক্ত হবে। যদি অ্যালকিল গ্রুপ না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কিটো গ্রুপ হবে না।
তাই এখানে প্রকৃতি বলতে পক্ষে এখানে দুটি আর রাখা হয়, তখন এটা কিন্তু হয় যে কিটোন। আর কিটোন হওয়ার জন্য এর যেটা হচ্ছে যৌগের নাম কি হয়, যেমন আমাদের তাহলে এখানে দুটি মিথাইল গ্রুপ দুপাশে, যেটা হচ্ছে সরলতম কিটোন, 3টি কার্বন থাকে, এর নাম হয় প্রোপানন, প্রোপানন, বা এর সাধারণ যেটা নাম সেটা হচ্ছে অ্যাসিটোন। এরপর আসছে কার্বক্সিল গ্রুপ। COOH, এর গঠন সংখ্যা হচ্ছে COO সিঙ্গেল বন্ড OH সিঙ্গেল বন্ড। কার্বক্সিল গ্রুপ এর যেটা হচ্ছে শ্রেণী সূচক আছে যে কার্বক্সিলিক অ্যাসিড। IUPAC নামের ক্ষেত্রে এখানে ওইক অ্যাসিড উল্লেখ করা হয়, যেমন থাকলো আমাদের সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH, একটি যুক্ত হলো, তাই যদি একটি কার্বন আছে তাই এর নাম হয় মিথান যুক্ত ওইক অ্যাসিড, অর্থাৎ মিথানোইক অ্যাসিড। এর সাধারণ নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। যদি দুটি কার্বন থাকে তাই না হচ্ছে দুটি কার্বন যেন ইথানোইক অ্যাসিড, ইথান যুক্ত ওইক অ্যাসিড, তাই না হচ্ছে ইথানোইক অ্যাসিড, বা সাধারণ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এবার হচ্ছে এমিনো গ্রুপ। এমিনো যার সাধারণ সংকেত হচ্ছে NH2 সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ডে একটি অ্যালকিলমূলক যুক্ত হয়, গঠন সংকেত N সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড H ফাঁকা। এর যেটা শ্রেণী নাম হচ্ছে এমিন, অর্থাৎ এখানে এমিন কথাটি যুক্ত হয়, যেমন যদি CH3 থাকলো সেখানে NH2, তাহলে এটা কি হয়, এটা হচ্ছে মিথান যুক্ত এমিন, তাহলে মিথান এমিন। দুটি থাকলে ইথাইন, ইথান যুক্ত এমিন, ইথান এমিন, এমনি করে নাম হয়ে থাকে। আর শেষ যেটি, যদিও এছাড়াও আরো অনেক কার্যক্রমমূলক আছে, কিন্তু এখানে তোমাদের এগুলোই প্রযোজ্য। অ্যালকক্সি, যেখানে ও দুটিকে সিঙ্গেল বন্ড, দুটি সিঙ্গেল বন্ডে দুটি যে অ্যালকিল গ্রুপ যুক্ত হয়। ইথার, এখানে দেখা গেল যেমন একদিকে থাকলো CH3 ও CH3, এর যেটা সাধারণ নাম ধরা হয় সেটা কিন্তু হয় দুটি মিথাইল গ্রুপের জন্য ডাই মিথাইল ইথার বলা হয়, কিন্তু এটা IUPAC নাম, IUPAC নাম হয় মিথক্সিমিথেন।
মিথক্সিমিথেন। যদি একদিকে থাকলো C2H5 আর এদিকে CH3, দুটো ভিন্ন, তা সেই ক্ষেত্রে যেদিকে কার্বন কম আছে, যেদিকে অ্যালকিল গ্রুপটা কম, সেটার নামটা প্রথমে হয় আর যেটা সেটা পরে হয়। যেমন মিথাইল আছে আর ইথাইল আছে, তাহলে মিথাইলটাকে লিখবো মিথক্সি আর ইথাইলের জন্য লিখবো ইথেন। এভাবে নাম চলতে থাকে। আজকে এখানে আমি শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকে এখানে শেষ। নমস্কার।